হে এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্থ পিলার একাডেমি। তো আজকে যে টপিকটা শুরু করতে চলেছি, এটা একটা মানে খুব ইন্টারেস্টিং টপিক। এবং মানে এই ইউনিটটা আমার কাছে আমার খুব ইন্টারেস্টিং, মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং। আমার একটা টাইমে আমি যখন মাস্টার্সে পড়তাম, আমার এই টপিকটা খুব ভালো লাগতো। এবং এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিকস আমাদের জার্নালিজম মাস কমিউনিকেশন সিলেবাসে। তো সেটা কি? ডেভেলপমেন্ট কমিউনিকেশন। তো এই ডেভেলপমেন্ট কমিউনিকেশনটা যেমন পিজির সিলেবাসেও রয়েছে, তেমন এটা আমাদের ইউজিসি নেটের ইউনিট 3 একটা পুরো আছে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ওপর। তো আজকে আমি সেই ডেভেলপমেন্ট কমিউনিকেশন ইউনিটটাই স্টার্ট করতে চলেছি। তো ডেভেলপমেন্ট কমিউনিকেশন জানতে গেলে আমাদেরকে তার আগে জানতে হবে যে ডেভেলপমেন্ট কি। তো সেই জিনিসটাই প্রথমে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আগে জানতে হবে যে ডেভেলপমেন্ট কি বিফোর কামিং টু দ্য ডেভেলপমেন্ট কমিউনিকেশন। তো আজকে আমরা ডেভেলপমেন্টের কনসেপ্ট, কি অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট, ডেফিনিশনস অফ ডেভেলপমেন্ট, বিভিন্ন স্কলার যারা ডেফিনিশনস দিয়েছেন সেই ডেভেলপমেন্টের ডেফিনেশনস কি, তারপর এই জিনিসগুলো আজকে আমরা প্রথম টাইপস অফ ডেভেলপমেন্ট, কি কি ধরনের ডেভেলপমেন্ট হয়। তো আজকের আমার যে টপিকটা এইটা আজকে থাকবে ডেভেলপমেন্ট নিয়ে। নেক্সট ভিডিওটা হবে হচ্ছে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের উপর, কারণ আমাদের আগে এই জিনিসগুলো, ডেভেলপমেন্টের কনসেপ্টগুলো, ডেভেলপমেন্টের অ্যাপ্রোচগুলো আমাদেরকে জানা দরকার যে সেই জিনিসগুলো কি আছে। তো শুরু করা যাক আজকের এই টপিক। তো প্রথমেই যেটা বলা আছে যে ডেভেলপমেন্টের একটা বেসিক ডেফিনেশন, যে হোয়াট ইজ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট ইজ এ মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট দ্যাট রেফার্স টু, যা যা লেখা আছে ইটস অল রিটেন হিয়ার, বাট আমরা যদি ভাবি, মানে আমরা যদি নিজেরা বিবেচনা করি, তাহলে আমাদের কাছে ডেভেলপমেন্ট কি, যার ডেভেলপমেন্টের বাংলা হচ্ছে উন্নয়ন। মানে এটা কিন্তু উন্নয়ন মানে প্রপার ডেভেলপমেন্ট, উন্নয়ন। ইটস নট দ্য উন্নয়ন যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের লোকজন উন্নয়ন বলতে বুঝি। বাট এখানে উন্নয়ন মানে হচ্ছে ডেভেলপমেন্ট। কি ধরনের ডেভেলপমেন্ট? ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল প্রোগ্রেস, পলিটিক্যাল ফ্রিডম, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং ওভারঅল এনহান্সমেন্ট অফ হিউম্যান ক্যাপাবিলিটিস। অর্থাৎ এই ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে। যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট রয়েছে, সোশ্যাল ডেভেলপমেন্ট রয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট রয়েছে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে। এইগুলো কিন্তু আমাদের ডেভেলপমেন্ট একটা, মানে আমরা কান্ট্রিকে যদি ডেভেলপ কান্ট্রি বলি, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্যারামিটার গুলো দরকার। এবং ডেভেলপমেন্ট কিন্তু আমাদের নিজেদেরও হয়, আমাদের নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যেরও কিন্তু ডেভেলপমেন্ট হয়। মানে ডেভেলপমেন্ট শুধুমাত্র এইগুলো দিয়ে ডিফাইন করা যায় না, বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট, নিজেদের আমরা ছোট থেকে বড় হই সেটাও এক ধরনের ডেভেলপমেন্ট। এবং আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আস্তে আস্তে তৈরি হয়, এগুলোও এক ধরনের ডেভেলপমেন্ট। এবং ডেভেলপমেন্টের কনসেপ্ট এই জন্যই বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, যে ডেভেলপমেন্ট কি। তো কি অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট কি কি রয়েছে? ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা বললাম, সোশ্যাল ডেভেলপমেন্ট, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এইগুলোই হচ্ছে ডেভেলপমেন্টের কি অ্যাসপেক্ট। যে ইকোনমিক ডেভেলপমেন্ট কি? গ্রোথ ইন ইনকাম, এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট, হেলথ, এডুকেশন, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস, লিভিং স্ট্যান্ডার্ডস। পলিটিক্যাল ডেভেলপমেন্ট, প্রমোটিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, হিউম্যান রাইটস, পার্টিসিপেশন, গুড গভর্নেন্স। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এনশিওরিং ন্যাচারাল রিসোর্সের কনসেপ্ট ফর ফিউচার জেনারেশন। বাট এইগুলো হচ্ছে ডেভেলপমেন্টের কনসেপ্ট। কিন্তু আমরা যদি মোটামুটি দেখি, ওভারঅল এই যে কথাগুলো বলা হচ্ছে, দু একটা ক্ষেত্র ছাড়া মোটামুটি যদি আমরা প্যারামিটারে দেখতে যাই, মানে আমাদের ওয়ার্ল্ডের অবস্থা কিন্তু খুব খারাপ। প্লাস আমাদের ইন্ডিয়ার, মানে আমাদের নিজেদের দেশেরও কিন্তু মানে এই জিনিসগুলো নিয়ে আরো বেটার করা উচিত। যদি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি দেখি, AQI, এটা ইমপ্রুভমেন্ট করা দরকার। পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলে অনেক কন্ট্রোভার্সি হবে, তাই আমি যেতে চাইছি না, বিকজ ইউ গাইজ ডেফিনেটলি নো। সোশ্যাল ডেভেলপমেন্ট, এই হেলথ, এডুকেশন, সোশ্যাল জাস্টিস। তো এই জিনিসগুলোই হচ্ছে কি অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। এবং আমরা কোনো একটা কান্ট্রিকে তখনই ডেভেলপ বলতে পারবো যখন এই অ্যাসপেক্টগুলোর প্রত্যেকটাই ক্ষেত্রে যে একটা প্যারামিটার থাকে, সেই জিনিসগুলো যখন ক্রাইটেরিয়াগুলো যখন মিট করে। এবং
মানে শুধুমাত্র ক্রাইটেরিয়াই নয়, মানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, ওভারঅল ডেভেলপমেন্ট, এটাও কিন্তু খুব জরুরি। তো এটা হচ্ছে কি অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট, যে আমাদের ডেভেলপমেন্টের যে কথা বলছিলাম এতক্ষণ ধরে, সেই ডেভেলপমেন্টের প্রধান যে বক্তব্য সেগুলো। স্কলারলি ডেফিনেশন এখানে কিছু আছে, ইউএনডিপির ডেফিনেশনস আছে, যেখানে বলছে ডেভেলপমেন্ট ইজ অ্যাবাউট এক্সপ্যান্ডিং দ্য চয়েসেস পিপল হ্যাভ টু লিড লাইফ দ্যাট দে ভ্যালু। ইউএনডিপি কিসে করেছে? হিউম্যান ডেভেলপমেন্ট ফোকাসিং অন পিপলস ওয়েলবিং, নট জাস্ট ইকোনমিক গ্রোথ। যেটা বলছিলাম, একটা দিক দেখলে হবে না, আমাদেরকে সমস্ত দিক দেখবে। অমর্ত্য সেন উনিও ডেভেলপমেন্ট নিয়ে নানা রকম কথা বলেছেন, যে ডেভেলপমেন্ট শুড ফোকাস অন হিউম্যান ক্যাপাবিলিটি, এনহ্যান্সিং হিউম্যান ক্যাপাবিলিটিস, অ্যাক্সেস টু এডুকেশন, হেলথ কেয়ার, পলিটিক্যাল ফ্রিডম। টোডারো স্মিথ এনারও ডেভেলপমেন্টের একটা ডেফিনেশনস দিয়েছে। তো এই মোটামুটি আমরা যদি ডেভেলপমেন্ট কাকে বলে, এবং ডেভেলপমেন্টের মানে আমাদের তো লিখতে হয়, মানে স্পেশালি পিজি স্টুডেন্টদের বিভিন্ন জিনিস সাইট করে কোনো একটা যারা বলেছেন এরকম ডেফিনেশনস আছে, তো হোপফুলি এইখানে সেইগুলো হেল্প করবে। এবং ডেভেলপমেন্টের কি কনসেপ্ট এইগুলো এখন ডিপলি সিউএড চলছে, বা আরো অন্যান্য জায়গায় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। এই ধর এই 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 পার্টটা থেকে মেনলি বিভিন্ন ধরনের যে সমস্ত প্রশ্ন আসে। এবার আসা যাক অ্যাপ্রোচেস টুয়ার্ডস ডেভেলপমেন্ট। তো দেখা যাক অ্যাপ্রোচেস টুয়ার্ডস ডেভেলপমেন্ট কি। টেগোরস অ্যাপ্রোচ, গুরুদেবের, মানে আমি নিজে বিশ্বভারতী স্টুডেন্ট এবং বর্তমানে মানে আমি ওখান থেকে মাস্টার্স করছি এবং বর্তমানে এখানে পিএইচডি করছি। তো গুরুদেবের একটা নিজস্ব মানে ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু নিজস্ব একটা চিন্তা ভাবনা ছিল। এবং আমরা যদি শান্তিনিকেতনে দেখি, সেখানকার শিক্ষা ব্যবস্থা দেখি কিভাবে পড়ানো হয়, বিশেষ করে পাঠভবন বা অন্যান্য জায়গায়, গুরুদেবের কিন্তু ডেভেলপমেন্টের যে ভিশনটা ছিল সেটা ছিল হচ্ছে, এক তো হচ্ছে হলিস্টিক, হিউম্যান সেন্টার্ড, এবং উনি যেটাকে মেনলি প্রমোট করতেন, যেটাকে যে ক্রিয়েটিভিটি, মানে মাইন্ডকে আরো নার্চার করা হোক, হিউম্যান স্পিরিট অ্যালং উইথ ইকোনমিক প্রোগ্রেস। উনি কিন্তু ওভারঅল সবকিছুর কথাই ভাবতেন। আমরা যদি শান্তিনিকেতন, শ্রীনিকেতন এইগুলোতে দেখি, উনি কিন্তু রুরাল রিকনস্ট্রাকশন, এই সমস্ত জিনিসগুলোর দিকে কিন্তু উনি নজর দিয়েছিলেন। ইভেন এডুকেশনকে, মানে এডুকেশনকে তথাগত যে আমাদের যে শিক্ষা, ট্র্যাডিশনাল যে এডুকেশন, সেটা ছাড়াও কিন্তু তিনি লিবারাল আর্ট, সায়েন্সেস, এই মানে আমরা যদি দেখি, উনি কিন্তু এই জিনিসগুলো ভাবতেন। শুধুমাত্র শিক্ষা, তথাকথিত শিক্ষার গণ্ডিতে উনি কিন্তু বেঁধে রাখেননি শান্তিনিকেতনকে। এবং ওনার ডেভেলপমেন্টের যদি আমরা দেখি অ্যাপ্রোচ, এটাই কিন্তু ওনার ডেভেলপমেন্ট, মানে ওনার যে অ্যাপ্রোচটা ছিল টুয়ার্ডস ডেভেলপমেন্ট, এটা কিন্তু এটাই ছিল। এবং উনি যেটা করতেন, যে মানে সমস্ত বিশ্বকে উনি এক জায়গায় এনে একত্রিত করে একটা কিন্তু চিন্তা ভাবনা ওনার ছিল। এবং উনি এটাই চাইতেন যে একটা জায়গায় কিছু সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে এগোতে গেলে কিন্তু আমাদেরকে মানে আরো আমাদের মাইন্ড ওপেন মাইন্ডেড হয়ে চলতে হবে। এবং এই জিনিসটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে অ্যাপ্রোচ ডেভেলপমেন্টে সেটা দেখতে পাই। এবার আমরা যদি গান্ধী অ্যাপ্রোচ, গান্ধিয়ান অ্যাপ্রোচ যদি দেখি ডেভেলপমেন্ট, এখানে তিনি কিসের কথা বলেন? ডেভেলপমেন্ট অ্যাজ এ মোরাল, ethical, spiritual journey rather than just material progress. For him, true development meant uplifting the poorest sections of society while preserving human dignity and harmony with nature. উনিও কিন্তু যেটা করতেন, যে ওনারও যে এটা ছিল ভিলেজ সেন্ট্রিক, সেলফ সাফিসিয়েন্সি, উনি গরিব মানুষদের এগিয়ে আনার কথা ভাবতেন। এবং ওয়েস্টার্ন মডেলকে তিনি অনেক রিজেক্ট করেছেন, যে ওয়েস্ট মডেল ডেভেলপমেন্টকেও তিনি কিন্তু ক্রিটিসাইজ করেছেন। উনি যেটা মানতেন এথিক্স, সিম্পলিসিটি, নন ভায়োলেন্স, এইগুলোর মাধ্যমে উনি ওনার ডেভেলপমেন্টের মানে ওনার অ্যাপ্রোচটা ডেভেলপমেন্টের কিন্তু এরকম ছিল, যেগুলো আমরা দেখতে পাবো ওনার যে বিভিন্ন যে সমস্ত মুভমেন্ট গুলো আমরা যদি দেখি, যে যেমন খাদি মুভমেন্ট, তারপরে আরো আমরা যদি দেখে থাকি গান্ধীজির যে সমস্ত কাজ উনি করেছেন ওনার জীবনে, তো এইগুলো দেখলে আমরা ওনার ডেভেলপমেন্টের ইয়েটাকে বা ডেভেলপমেন্টের অ্যাপ্রোচটাকে কিন্তু আমরা বুঝতে পারবো। পরেরটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচকে পপুলারাইজ কে করেছিলেন? অমর্ত্য সেন এবং মাহবুবুল হক। এনারা কি করেছিলেন?
ফোকাস ফ্রম ইকোনমিক গ্রোথ টু ইমপ্রুভিং পিপলস ক্যাপাবিলিটিস অ্যান্ড ফ্রিডম, যেটা আমি যেটা একটু আগে বললাম, যে অমর্ত্য সেন যে ডেফিনেশনে যেখানে বলেছেন, যে উনি কি বলেছেন, যে এনহ্যান্স এনহ্যান্সমেন্ট অফ হিউম্যান ক্যাপাবিলিটিস, অর্থাৎ শুধুমাত্র ইকোনমিক গ্রোথ নয়, হেলথ, এডুকেশন, ইনকাম, এমিং, মানে একজন ইন্ডিভিজুয়ালের ফুল পোটেনশিয়ালকে বের করে আনতে পারলেই তবেই কিন্তু একটা ডেভেলপমেন্ট হবে। এটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, যেখানে প্রায়োরিটি কাকে দেওয়া হচ্ছে, প্রায়োরিটি যেখানে দেওয়া হচ্ছে যে পিপলস ক্যাপাবিলিটিকে, হিউম্যানের যে ক্যাপাবিলিটি সেটাকে এনহ্যান্সমেন্ট করার জন্য এই অ্যাপ্রোচে এই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়। পরে কি আছে, নিড বেসড অ্যাপ্রোচ, যেটাকে আমরা এনবিএও বলে থাকি, যেটা কি করে, ফুলফিলিং অফ বেসিক নিডস অফ পিপল, স্পেশালি মার্জিনাইজড ভালনারেবল গ্রুপস। ইট প্রায়োরিটাইজ দ্য প্রভিশন অফ এসেন্সিয়াল সার্ভিসেস সাচ এস ফুড, শেল্টার, হেলথ, অর্থাৎ বেসিক বেসিক যে নিড আমরা বলে থাকি, যে রুটি কাপড়া মাকান। তো এই নিড বেসড অ্যাপ্রোচটা ডেভেলপমেন্টের কোন এরিয়াটাকে ফোকাস করে, বেসিক নিড মানুষের একদম যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেটার ওপর কিন্তু এই নিড বেসড অ্যাপ্রোচ ফোকাস করে। পার্টিসিপেটরি অ্যাপ্রোচ কি করে, এখানে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ যেটার উপর ফোকাস করে সেটা হচ্ছে ইনভলভ ইন দ্য কমিউনিটি, স্পেশালি মার্জিনালাইজড, অর্থাৎ এখানে যেটা বলে যে আমি কাউকে মানে ডেভেলপমেন্ট যদি করতে চাই, তাহলে আমাকে সমাজের যে মার্জিনালাইজড গ্রুপ আছে, যে নিচের স্তরের মানুষদের আছে, তাদেরকে উপরে তুলে আনতে হবে, এবং তাদেরকেও কিন্তু আমাদের এই যে সোসাইটিতে তাদের বিভিন্ন যে কাজ চলছে বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে, তাতে কিন্তু প্রত্যেকটা প্রসেসে, ডেভেলপমেন্টের প্রসেসে এদের কিন্তু পার্টিসিপেট করাতে হবে, এদেরকে সেখানে যুক্ত করাতে হবে, নথিভুক্ত করাতে হবে, এবং এই পার্টিসিপেশন না হলে কিন্তু একটা ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্ট সম্ভব নয়। এখানে এটা কি করে, ওনারশিপ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ এই পার্টিসিপেটরি অ্যাপ্রোচ ডেভেলপমেন্টকে যেভাবে ফোকাস করে বা ডেভেলপমেন্টে যেভাবে দেখে, সেটা হচ্ছে ইনভলভমেন্ট, এই জিনিসটার ওপর এরা ফোকাস করে। যেখানে প্রসেস কি হচ্ছে, এখানে বলা আছে ইন এভরি স্টেজ অফ দ্য ডেভেলপমেন্টের একটা স্টেজ আছে, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, এভুলেশন, এগুলো পরে আসবো আমরা। তো এই ক্ষেত্রে যে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, যে ইনভলভমেন্ট, এই জিনিসটার ওপর কিন্তু পার্টিসিপেটরি অ্যাপ্রোচ ফোকাস করে থাকে। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এটাতে পরে আছি, ডিফারেন্ট এরাস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্টের শুরু কোথা থেকে, বা এই যে ডেভেলপমেন্টের উপর যে ফোকাস, বা আমরা যদি বলি ডেভেলপমেন্টের এই কনসেপ্ট গুলো আস্তে আস্তে আরো পপুলারিটি পেতে থাকলো কোন সময় থেকে, বাট আমরা সেই জিনিসগুলো দেখব। তো আমরা যদি লক্ষ্য করি বা আমরা যদি দেখি যে ডেভেলপমেন্টের মানে ডেভেলপমেন্ট এই জিনিসটা, অর্গানাইজ ডেভেলপমেন্টের কিন্তু শুরুই হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। আর কোন ওয়ার্ল্ড ওয়ার, নট ওয়ান, টু, ওয়ার্ল্ড ওয়ার টু এর পর থেকে কিন্তু এই অর্গানাইজ ডেভেলপমেন্টের যে সমস্ত কনসেপ্ট গুলো, বা মানে যেহেতু একটা যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির পরে আবার একটা নতুন ভাবে তৈরি করার বা নতুন ভাবে এগিয়ে যাওয়ার একটা বিষয় থাকে, সেই সময় কিন্তু ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি ইন্ডিয়ান কনটেক্সট ছাড়াও, মানে মোস্টলি যদি আমরা দেখি, এগুলো কিন্তু বাইরের দিক থেকে প্রথম দিকে, যেমন ইউএসএ, ইউকে, ইউরোপ, এবং এইগুলো কিন্তু আস্তে আস্তে এই সমস্ত দেশগুলো ডেভেলপমেন্টের কথা ভাবতে থাকে, এবং পোস্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরেই, টু এর পরেই কিন্তু মানে এই যে আমাদের আইএমএফ, যেটাকে আমরা বলি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএন, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে এর পর থেকে প্রাধান্য পেতে শুরু করে, কারণ তখন মানুষের মনে হয় বা এই ধারণাটা আসে যে না, আমাদের কিন্তু এইভাবে চলবে না, মানে ডেভেলপমেন্ট যদি করতে হয়, ডেভেলপড কান্ট্রি, আন্ডার ডেভেলপিং কান্ট্রি, এইগুলো আমরা এখন জানি, বাট এই যে এই জিনিসগুলো কিন্তু শুরুই হয় হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার এর পর থেকে। তো প্রথমেই যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক রিকনস্ট্রাকশন। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে যে ডেভেলপমেন্ট গুলো, মানে ডেভেলপমেন্ট এটাগুলো কি কি ভাবে বিভক্ত। একটা হচ্ছে ইকোনমিক রিকনস্ট্রাকশন, সেই টাইমে একটা হয়েছিল যেটা এখানে ব্রেটন উডস মার্শান প্ল্যান। তো বেসিক্যালি ব্রেটেন উড সিস্টেম, যেটা কিনা
ব্রেটেন উডস সিস্টেম 1944, যেটা কিনা ইকোনমিক রিকনস্ট্রাকশনের আর কি জন্য, এটা একটা ব্রেটেন উডসে কনফারেন্স হয়েছিল বেসিক্যালি, যেটা কি না কিনা পোস্ট ওয়ারের পর ইকোনমিক পলিসিস কি হবে না হবে, যেটা 1944 সালে নিউ হ্যামিসফেয়ার, ইউএস এর নিউ হ্যামিসফেয়ারে হয়েছিল। এবং এখান থেকেই কিন্তু যে আউটকামটা হয়েছিল সেটা হচ্ছে আইএমএফ। আইএমএফ ইজ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা এস্টাবলিশ করার কথা হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, এই জিনিসগুলো কিন্তু মূলত উঠে এসেছিল এই ব্রেটেন উডের এই কনফারেন্স থেকে, এই রিকনস্ট্রাকশন ব্রেটেন উড, যে আমি ইকোনমিক রিকনস্ট্রাকশনের কথা বলছিলাম, এখান থেকেই কিন্তু এই জিনিসগুলো উঠে এসেছিল। এবং এরপরে ডাব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং সমস্ত কিছু আস্তে আস্তে এই কনফারেন্সের পর থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো শুরু হতে থাকে। এরপরে যে আরেকটা যেটা আছে, এই যে মার্শাল প্ল্যান। মার্শাল প্ল্যান যেটা হয়েছিল হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের ইকোনমিক রিকভারির জন্য। সেক্ষেত্রে কি হয়েছিল, তো কিভাবে ওয়েস্টার্ন ইউরোপের ইকোনমিকে রিকভার করা যায় এবং কোঅপারেশন অন্যান্য আহ, দেশের সাথে বা অন্যান্য জায়গার সাথে কিভাবে করা যায়, তো সেইটাকে ফোকাস করে এবং ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে যে একটা বিধ্বস্ত অবস্থা ছিল সেটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, তার জন্য তৈরি হয় কিন্তু এই মার্শাল প্ল্যান। তো এই মার্শাল প্ল্যানের পরে কি আছে, তারপরে রয়েছে হচ্ছে ডিকলোনাইজেশন অ্যান্ড স্টেট লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা মানে ডিকলোনাইজেশনের আমরা একটা দেখি, যেমন আহ, এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ, তার মধ্যে ইন্ডিয়াও আছে, এই সমস্ত দেশ ইন্ডিপেন্ডেন্ট যে দেশগুলো আস্তে আস্তে হচ্ছিল, তো তাদের কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি কিভাবে করা যায়, মানে কলোনিয়াল যে পাওয়ারের ওপর কিভাবে তাদের ডিপেন্ডেন্সি কমানো যায়, এই বিষয়গুলো কিন্তু উঠে আসতে থাকে। এবং এটা অ্যারাউন্ড ওই 1950s থেকে 70s এর মধ্যে এই জিনিসটা হয়। এবং সেখানে নানা ধরনের ডেভেলপমেন্ট মডেলস তৈরি হয়। ইভেন আমরা যদি দেখি ইন্ডিয়ার কথায় যদি দেখি, ইন্ডিয়াতে কি হয়, 5 ইয়ার্স প্ল্যান, যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেটা বলি 5 ইয়ার্স প্ল্যান, 1951 সালে এই এই জিনিসটা তৈরি হয়। এরপরে আমরা যদি অন্য ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলোর কথা দেখি, সেখানে ইম্পোর্ট সাবস্টিটিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই সমস্ত জিনিসগুলো তৈরি হয় আস্তে আস্তে। সেগুলো কি করে, এগুলো মানে স্টেট কন্ট্রোল যাতে থাকে, মানে অন্য কারোর উপর যাতে কলোনাইজেশনের যে ব্যাপারটা ছিল সেই সমস্যার উপর যাতে ভিত্তি না করতে হয় বা ডিপেন্ডেন্ট না হতে হয়, তার জন্য এই জিনিসটা হতে থাকে। এরপরে কি কোল্ড ওয়ার এবং ডেভেলপমেন্ট এড, যখন আর কি বিভিন্ন মানে নিজেদের দেশের মধ্যে যে একটা মানে ইউএস এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে একটা কোল্ড ওয়ার কম্পিটিশন, মানে ডেভেলপমেন্ট কিভাবে কে আগে যেতে পারে কে পরে যেতে পারে, যখন এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে উঠে থাকে, তখন বিভিন্ন ডেভেলপমেন্ট এডের কথা উঠে আসে, যেমন ইউএস এড, সোভিয়েত এড প্রোগ্রাম, এগুলো হয়। এবং সেখান থেকেও কিন্তু এই মানে ডেভেলপমেন্ট কিভাবে মানে এগিয়ে যাওয়া যায়, একে অপরের থেকে কিভাবে এগিয়ে থাকতে পারে, আরো বেটার ডেভেলপ কি করে হতে পারে, এবং কোন কোন গ্রাউন্ডে ডেভেলপমেন্ট হলে সেই জিনিসগুলো একজনের ফরে আসবে, এই জিনিসগুলো শুরু হয় এই টাইম থেকে। এছাড়াও আমরা যদি দেখি যে 1945 থেকে 1945 টু প্রেজেন্ট, এই টাইম পিরিয়ডটা যদি দেখি, তো এই সময়ের মধ্যে ইউনাইটেড নেশনস এবং মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট হয়। যেমন 1945 সালে, 1945 সালে কি হয়, 1945 সালে ইউএন এস্টাবলিশ করা হয়, এটা আমরা জানি। এছাড়াও আর যদি দেখি যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইচও 1948 সালে, যতদূর মনে করছি 1948 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি হয়। এরকম মানে মাল্টিল্যাটারাল কোঅপারেশন মানে গ্লোবাল ডেভেলপমেন্টের বিষয়টা আস্তে আস্তে সেই টাইম থেকে উঠতে শুরু করে। এবং তারপরে আমরা যদি দেখি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজির কথা আমরা জানি, যেখানে এমডিজি আগে ছিল, পরে এসডিজি, যেখানে 17টা গোল সেট করা হয়েছিল এবং প্রত্যেককেই বলা হয়েছিল এই যে 17টা যে এসডিজি আছে এইগুলো মেনটেন করতে পারলেই কিন্তু
একটা ওভারঅল ডেভেলপমেন্ট হয় বা হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্টের মানে আমরা যদি দেখি মানে অ্যারাউন্ড শুরুর দিক থেকে যে ডেভেলপমেন্ট কোথা থেকে এলো এবং বিভিন্ন ডেভেলপমেন্ট গুলো আস্তে আস্তে মানে ওভার দ্য পিরিয়ড ডেভেলপমেন্টের যে সমস্ত বিষয়গুলো কিভাবে চেঞ্জ হতে থাকছে বা হয়ে আসছে, সেইগুলো আমরা এই এরাস অফ ডেভেলপমেন্টে যদি পরপর পরপর যাই তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি দেখেছি আমাদের সিলেবাসে ইনক্লুড করা আছে, বিশ্বভারতী সিলেবাস এবং আরো অন্যান্য জায়গাতেও আছে, সেটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের সাথে সোশ্যাল চেঞ্জের সম্পর্ক। মানে এটা যদি আমরা দেখি যে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট আর ইন্টারকানেক্টেড কনসেপ্ট, যেখানে কিনা ডেভেলপমেন্ট মাঝে মানে যেটা আমরা দেখতে পাই ডেভেলপমেন্ট এম কি করে সোশ্যালি ডিজায়ারেবল চেঞ্জ আনার জন্য। এদিকে কিন্তু সোশ্যাল চেঞ্জ যদি দেখি এটাই কিন্তু একটা ডেভেলপমেন্টের ক্যাটালিস্ট, অর্থাৎ সোশ্যাল চেঞ্জেস কিভাবে হচ্ছে না হচ্ছে বেটার হচ্ছে সেটাও কিন্তু একটা ডেভেলপমেন্টের প্রক্রিয়ার জন্য একটা ক্যাটালিস্ট হিসেবে করে। এবং আমরা যদি ইন্ডিয়ান কনটেক্সটের সঙ্গে ডেভেলপমেন্টকে ম্যাচ কর মানে বুঝতে যাই তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হেল্প করে যে কিভাবে ইন্ডিয়ান কনটেক্সটে ডেভেলপমেন্ট কিভাবে কাজ করছে বা ইন্ডিয়ান কনটেক্সটের ক্ষেত্রে ডেভেলপমেন্টের যে বিষয়টা ছিল সেটা কিরকম। তো ফার্স্টেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ওয়েস্টার্নাইজেশন। তো ওয়েস্টার্নাইজেশন বলতে কি, তো এখানে লেখা আছে ওয়েস্টার্নাইজেশন ইন দ্য কনটেক্সট অফ ডেভেলপমেন্ট। ওয়েস্টার্নাইজেশন কি, তো আমি বেসিক একদম সিম্পল ভাষাতে যদি আমরা বুঝতে যাই যে ওয়েস্টার্নাইজেশন বেসিক্যালি কি মানে কি কি বলা হচ্ছে ডেভেলপমেন্টের সাথে। মডার্নাইজেশন এই যেখানে লেখা আছে দ্য প্রসেস হ্যাজ বিন লিঙ্কড উইথ মডার্নাইজেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে ওয়েস্টার্নাইজেশন কি করে, তো বেসিক্যালি ওয়েস্ট ওয়েস্টার্ন কান্ট্রিজকে ফলো করা এবং তাদের কাছে যে ডেভেলপমেন্টের সংজ্ঞাটা যেরকম বা ডেফিনেশনটা যেরকম তারা যেটা তাদের কাছে ডেভেলপমেন্ট যেটা সেটা হচ্ছে কি, আমরা যদি দেখি ওয়েস্টার্ন কনসেপ্টের ডেভেলপমেন্ট কি সেক্ষেত্রে আমরা দেখব বিভিন্ন মানে দেখি ইকোনমিক ডেভেলপমেন্টের কথা যদি বলি বা আরো অন্যান্য যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট পলিটিক্যাল ইনস্টিটিউশন কালচারাল চেঞ্জেস, সেক্ষেত্রে মানে ওয়েস্টার্ন কান্ট্রিজকে ফলো করে অন্যান্য যে সমস্ত আরো কান্ট্রিজ রয়েছে যে ছোট ছোট দেশগুলো রয়েছে সেগুলো যখন ওয়েস্টার্ন কান্ট্রিজকে তাদের রীতিনীতিকে ফলো করছে সেই প্রসেসটা হচ্ছে ওয়েস্টার্নাইজেশন, যেখানে তারা কি করছে ইকোনমিক ডেভেলপমেন্ট মডেল যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটাকে নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করার চেষ্টা করছে ইকোনমিক ডেভেলপমেন্ট মডেলকে। আমরা যদি এখানে দেখি যে মডার্নাইজেশন থিওরি যখন আমরা পড়বো তার সঙ্গে কিন্তু আমরা এই ওয়েস্টার্নাইজেশনকে কানেক্ট করতে পারি। ইভেন আমরা যদি ইন্ডিয়ান কনটেক্সটে এখন দেখি যে অনেক ক্ষেত্রেই আগের যখন দেখতে ওয়েস্টার্নাইজেশনের মানে ওয়েস্টার্ন কান্ট্রিজের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলোকে কিন্তু আমরা এই আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো একটা টাইমে খুবই ভাবে মানে খুব ভাবে ফলো করতো। তারপরে ওখানকার যে সমস্ত পলিটিক্যাল ইনস্টিটিউশনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ইভেন আমরা যদি আমাদের নিজেদের ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখি এটা কিন্তু অনেকগুলো এরকম ইউকে ইউএস বিভিন্ন যে সমস্ত দেশ রয়েছে তাদের কনস্টিটিউশন থেকে কিন্তু অনেক কিছু অ্যাডাপ্ট করা। এছাড়াও আমরা যদি কালচারাল চেঞ্জেস এর কথা দেখি কালচারাল চেঞ্জেস এর দেখি সেক্ষেত্রে ওয়েস্টার্নাইজেশন যেটা দেখবো কালচারাল ভ্যালুজ, তারপরে মানে ওয়েস্টার্নের যে কালচার ওয়েস্টার্ন সাইডের যে সমস্ত কালচারাল ভ্যালুজ গুলো রয়েছে ইন্ডিভিজুয়ালিজম সেকুলারিজম, মানে আমাদের কিন্তু নিজেদের দেশ যদি দেখি আমরা কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি এই বিষয়টাতে কিন্তু আমরা খুব একটা অভ্যস্ত নই। আমরা যদি দেখি আমাদের আগে দেখি যে আমরা জয়েন্ট ফ্যামিলি মানে একটা পরিবারে সবাই একসাথে থাকবো, এই জিনিসটাই ছিল প্রথম দিকের আমাদের চিন্তা ভাবনা। কিন্তু ধীরে ধীরে এই ওয়েস্টার্নাইজেশনের এফেক্ট যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম সেকুলারিজম, তারপরে আরো যে সমস্ত বিষয়গুলো রয়েছে কনজিউমারিজম, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। এছাড়াও যদি আমরা দেখি এডুকেশন সায়েন্স এই সমস্ত বিষয় ক্ষেত্রেও কিন্তু ওয়েস্টার্ন যে কারিকুলাম বা ওয়েস্টার্ন যে প্রসেস রয়েছে এগুলোকেও কিন্তু আস্তে আস্তে অনেকেই মানে অনেক যে সমস্ত আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি আছে সেগুলো কিন্তু অ্যাডাপ্ট করছে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি ওয়েস্টার্নাইজেশন প্রসেস। এবার ওয়েস্টার্নাইজেশনের সঙ্গে আমরা ডেভেলপমেন্টকে কি যে ওয়েস্টার্নাইজেশনের যে কনসেপ্টটা হচ্ছে যে মডার্নিজম এই বিষয়গুলো যখন আসছে তাদের কাছে হচ্ছে তাদেরকে ফলো করাই মানে হচ্ছে ডেভেলপমেন্ট। তাদের রীতিনীতি তাদের থিওরিজ তাদের
ওয়েজ কে ফলো করা হচ্ছে একটা ডেভেলপমেন্ট। এই জিনিসটা ওয়েস্টার্নাইজেশন কনসেপ্টের মধ্যে চলে আসে। কিন্তু এটা নিয়েও নানা রকম ক্রিটিসিজম রয়েছে, যেখানে বলা আছে যে কালচারাল ইম্পেরিয়ালিজমের কথা এখানে চলে আসে, যে ওয়েস্টার্ন কান্ট্রি ইন্ডিজিনিয়াস নলেজকে ভ্যালু দেয় না, তারা কালচারাল ডাইভার্সিটিকে ভ্যালু দেয় না, তারা খালি নিজেদের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকেই অ্যাডপ্ট করাকে ভাবে ডেভেলপমেন্ট, কিন্তু আদতেও সেটা নয়। তো এটা হচ্ছে ওয়েস্টার্নাইজেশন। সংস্কৃতাইজেশন কি, এই জিনিসটা ইন্ডিয়ান কনসেপ্টে খুবই, মানে আমরা ইন্ডিয়ান কনসেপ্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং এই পুরো বিষয়গুলোই আমরা যদি দেখি এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সোশিওলজির পার্ট। তো সোশিওলজি স্টাডির ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো উঠে আসে। তো সংস্কৃতাইজেশন কি বলছে, সংস্কৃতাইজেশন যিনি আর কি কয়েন করেছিলেন তারপরে, তিনি হচ্ছেন এম.এন. শ্রীনিবাস, এবং উনি একটা, এইটা হচ্ছে সংস্কৃত, ওনার অ্যাকর্ডিং টু এম.এন. শ্রীনিবাস, এটা হচ্ছে ওনার সংস্কৃতাইজেশনের ডেফিনিশন। তো সংস্কৃতাইজেশনের বেসিক কনসেপ্ট হচ্ছে লোয়ার ক্লাসের যারা ছিল বা ব্যাকওয়ার্ড ক্লাসের যারা ছিল, তারা আপার ক্লাসের যে সমস্ত রীতিনীতি, রিচুয়ালস, কাস্টম, লাইফস্টাইল রয়েছে, হায়ার কাস্টে যে সমস্ত রয়েছে, পার্টিকুলারলি ব্রাহ্মণ, সেই সমস্ত বিষয়গুলোকে যখন অ্যাডপ্ট করে, সেইটা হচ্ছে সংস্কৃতাইজেশন। এক্ষেত্রে কি মনে করা হয়, এক্ষেত্রে মনে করা হয় সংস্কৃতাইজেশন ইজ এ লাইক, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা যখন এই বিষয়গুলো, মানে একটা ব্যাকওয়ার্ড ক্লাসের লোকজন যখন ব্রাহ্মণ বা আপার ক্লাস বা হায়ার কাস্টের জিনিসগুলোকে অ্যাডপ্ট করছে, তাদের মনে হচ্ছে তারাও তাহলে সেই বিষয়টার পার্ট, তখনই তারা তাদেরকে মনে করছে যে তারা একটা সোসাইটির সেই সমস্ত জায়গায় পৌঁছাতে পারবে, তবেই যখন কিনা তারা হায়ার কাস্টের যারা রয়েছে তাদের যে সমস্ত ভ্যালুজ, লাইফস্টাইল, বিলিভস, এগুলোকে যখন তারা ফলো করবে, তারাই তখন আর কি সেই জায়গাটায় পৌঁছাতে পারবে। এবং এই ক্ষেত্রে একটা সোশ্যাল চেঞ্জের বিষয় চলে আসে, যে সংস্কৃতাইজেশনের ফলে যেটা হয়, যেটা মনে করা হতো যে সংস্কৃতাইজেশন প্রসেস হচ্ছে সোশ্যাল চেঞ্জের এবং ডেভেলপমেন্টের, কিন্তু আমরা যদি দেখি এই বিষয়টা কিন্তু অতটাও, মানে ওইভাবে অতটাও, মানে ইজিলি বোঝা বা অতটাও ইজি নয় যে কোনো আমরা আপার ক্লাস বা হায়ার কাস্টের কিছু নিয়ম নীতিকে ফলো করছি মানে আমরা সেখানকার পার্ট হয়ে যাচ্ছি। এবং এক্ষেত্রে যেটা আহ, হয়েছিল সংস্কৃতাইজেশনের যে যে সমস্ত বিষয়গুলো হয়েছিল, যে এটাও কিন্তু ক্রিটিক্স রয়েছে, যে বলা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো অ্যাডপ্ট করলে তাদের কাছে নলেজ আসবে, এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাসের আছে তাদের কাছেও বৈদিক জ্ঞান বা আরো যে সমস্ত বিষয়গুলো তারা অ্যাক্সেস করতে পারতো না, সেই সমস্ত জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে এবং ডেভেলপমেন্ট হবে। কিন্তু এই ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল, এটাও কিন্তু একটা এই কাস্ট সিস্টেমের একটা প্রবলেম কিন্তু এখানেও দেখা দিয়েছিল। এবং ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু এই, মানে সংস্কৃতাইজেশনের একজন, মানে এই সংস্কৃতাইজেশনের কিন্তু বিরুদ্ধে, মানে অ্যাডভোকেট করেননি, উনি সংস্কৃতাইজেশনকে কিন্তু ক্রিটিক করেছেন। এবং এর ফলে কিন্তু দলিত মুভমেন্টস এবং আরো বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছে। এবং আমরা যদি দেখি বি.আর. আম্বেদকরের লেখা পড়ি, ওনার লেখাগুলো, টোটাল অ্যানালিসিস অফ কাস্ট, এই বিষয়গুলো, সেখানেও কিন্তু সংস্কৃতাইজেশনকে উনি ক্রিটিসাইজ করেছেন। বাট যেটা মনে করা হতো যে সংস্কৃতাইজেশন প্রসেস অফ সোশ্যাল চেঞ্জ, অ্যান্ড ইট ক্যান লিড টু এ লাইক, ইট ক্যান লিড টু ডেভেলপমেন্ট অফ হোয়াট অফ পিপলস লাইফ, তাদের কাছে অ্যাক্সেস থাকবে অনেক কিছুর, এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে। মানে এই সমস্ত বিষয়গুলোর জন্যই এইগুলো, মানে ব্যাকওয়ার্ড ক্লাসের যারা, তারা এই জিনিসগুলোকে অ্যাডপ্ট করছিল। বাট আমরা যদি এখন দেখি, মানে আমরা বিভিন্ন কন্টেক্সটে যদি ভাবি, তাহলে এগুলোরও কিন্তু অনেক কিছু চ্যালেঞ্জেস রয়েছে। আর সেকুলারাইজেশন কি, সেকুলারাইজেশন আমরা একদম বেসিক জানি যে ইটস এ প্রসেস হুইচ religion loses its social and cultural significance in public and political life, often due to modernization, urbanization, economic development. অর্থাৎ এখানে সেকুলারিজমকেও কিন্তু একটা আমাদের ডেভেলপমেন্টের, যে সোশ্যাল চেঞ্জ এবং ডেভেলপমেন্টের পার্ট হিসেবে ধরা হয়েছে, যেখানে কিনা মানুষজন রিলিজিয়াস বিষয়কে অত প্রাধান্য না দিয়ে, এবং সব ধর্ম সমান এই জিনিসটাকে মেনে নিয়ে এগিয়ে যাবে, এবং এর ফলে একটা কিন্তু সোশ্যাল চেঞ্জ আসবে, এবং তার ফলে কিন্তু একটা ডেভেলপমেন্ট প্রসেস এগোবে। কিন্তু এই বিষয়গুলোর আমাদের রিলিভেন্সে জানতে গেলে, মানে সোশ্যাল চেঞ্জ এবং ডেভেলপমেন্টের এই তিনটে যে পার্টের কথা বলা হলো,
এইগুলো আমরা যদি মানে বিভিন্ন কনটেক্সটে ভাবতে যাই তাহলে কিন্তু এগুলোর প্রচুর লিমিটেশনস আছে, চ্যালেঞ্জেস আছে। এবং আমরা যদি সেকুলারাইজেশনের কনসেপ্ট ডেভেলপমেন্টের সাথে বা এই সমস্ত বিষয়গুলো পড়তে চাই, তাহলে আমাদের সোশিওলজির পার্টে গিয়ে আমাদের এগুলোকে পড়তে হয়। এবং বিভিন্ন মানে আরো প্রপোনেন্ট রয়েছে, যেমন ম্যাক্স ওয়েবার, এমএল দুরখাইম। এনাদের যদি আমরা লেখা বা এনাদের যে সমস্ত এই সেকুলারাইজেশন বা সোসাইটিকে নিয়ে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই কনসেপ্ট থিওরি গুলো যদি পড়ি, তাহলে কিন্তু আমাদের কাছে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। এবং যেহেতু এটা আমাদের মানে পার্ট রয়েছে, ডেভেলপমেন্টের পার্টে রয়েছে, আমি ওই জন্য যতটা ইজি হয় বোঝানোর চেষ্টা করলাম। বাট এইগুলো আমাদের কিন্তু সোশিওলজির পার্ট, এবং আমাদের যদি এগুলোর নলেজ চাই, তাহলে আমাদের ডিপলি নলেজ চাইলে এগুলোকে আরো নিয়ে পড়াশোনা করতে হবে। এবং বিভিন্ন কনটেক্সট এগুলো কিভাবে অ্যাপ্লিকেবল বা কিভাবে বোঝানো হয়েছে, এগুলোর আদৌ মানে প্রেজেন্টে কিরকম কি সিচুয়েশন ভ্যালু, যেগুলো আমাদের জানতে গেলে এই বিষয়গুলোকে নিয়ে আরো আমাদের ডিপলি যেতে গেলে আমাদের এগুলোকে নিয়ে আরো পড়াশোনা দরকার। তবে ডেভেলপমেন্টের আমরা যদি দেখি, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, মানে কনসেপ্টস অফ ডেভেলপমেন্ট, অ্যাপ্রোচেস অফ ডেভেলপমেন্ট, সেই জিনিসটা আশা করি এই আমি যা যা এখন বোঝালাম বা পড়ালাম সেইগুলোর মধ্যে আশা করি ক্লিয়ার হয়ে যাবে একদম। বেসিক কনসেপ্ট মানে ডেভেলপমেন্টের কনসেপ্ট কি, ডেভেলপমেন্ট কি, কারণ আমাদের ডেভেলপমেন্ট কমিউনিকেশন জানতে গেলে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা কি, ডেভেলপমেন্টের কি অ্যাসপেক্ট কি, এবং কে কি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে, ডেভেলপমেন্টের অ্যাপ্রোচ কি কি হতে পারে, ডেভেলপমেন্টের সাথে সোশ্যাল চেঞ্জের সম্পর্ক কি, ডেভেলপমেন্টের এরাস কি, কোন টাইম থেকে আমরা ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম, এই জিনিসগুলো আমরা যদি পরপর এক এক করে বুঝি, এরপরে আমাদের কিন্তু ডেভেলপমেন্ট কমিউনিকেশন নিয়ে বুঝতে আরো সুবিধা হবে। তো আশা করি আমি এগুলো বোঝাতে পেরেছি। এবং আজকের মতো এটুকুই। আজকের ক্লাসটা অনেকটাই মানে আজকের এই টপিকটা অনেকটাই ইলাবোরেটিভ টপিক, এবং ডেভেলপমেন্টের কমিউনিকেশনের বিষয়গুলো আমি আগেই বলেছি খুব ইন্টারেস্টিং লাগে আমার। এবং আমি বোঝানোর চেষ্টা করবো ইজিলি যতটা ভাবে বোঝানো যায়, কিন্তু প্রত্যেকটা ক্লাসই মানে প্রত্যেকটা ভিডিওই একটু লেন্দি হবে। সো তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের ডেফিনেটলি যদি কোনো কিছু মনে হয় যে অ্যাড করা দরকার, তাহলে লেট মি নো যে কি অ্যাড করতে পারি কমেন্ট সেকশনে। অ্যান্ড আজকে আমার থ্যাংক ইউ স্লাইডটা আই মিসড ইট, সো থ্যাংক ইউ অল অ্যান্ড সি ইউ সুন।